ফরাসিদের জাতীয় ডে বা বাস্তিল ডেতেও আসলে হারের একটা স্বাদ বা তিক্ত অভিজ্ঞতা তাদের নিতে হলো এবং ইতিহাস বলছে স্পেনের বিপক্ষে ফরাসিদের হার আসলে একটা টানা অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে বা একটা নিয়মিত অভ্যাসে দাঁড়িয়েছে। 38 বারের দেখায় প্রতিবারই বা সবচেয়ে বেশি পক্ষে যায় আসলে স্পেনের 13 বারের জয় বা 18 বারের জয় যেহেতু তাদের। পুরো বিষয়টা আসলে গতকালকের ম্যাচে ফ্রেঞ্চ ফুটবল টিমে কি আমরা কি সেই ফ্রেঞ্চকে খুঁজে পেয়েছিলাম যেটা আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা দেখেছি বা ফিফা নাম্বার 1 র্যাঙ্কিংয়ে তারা যেমন ছিল এবং স্পেন নাম্বার 2 র্যাঙ্কিংয়ে থাকা অবস্থায়ও প্রথম দিকের ম্যাচে খারাপ খেলেও পরবর্তীতে আসলে যেই খেলাটা দেখালো এবং গতকালকের যে ম্যাচ আমরা দেখলাম অবিশ্বাস্যভাবে বলাই যায় এবারের বলা ট্রফির যোগ্য একজন দাবিদার কিন্তু স্পেন। কেমন ছিল আজকে গতকালকের ম্যাচ, কোথায় কোথায় আসলে ভুল ছিল ফ্রেঞ্চ ফুটবল টিমে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফে। আছে নুসরাত জাহিদ এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ফর্মার প্লেয়ার রুম্মন বিন ওয়ালি সাব্বির। সাব্বির ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। ভালো আছেন নিশ্চয়? আলহামদুলিল্লাহ। এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন আমাদের ভীষণ পছন্দের সঙ্গীত শিল্পী ডিটি আনোয়ার। কেমন আছেন আপু? অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো আছি। তুমি কেমন আছো? খুবই ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমি ভেবেছিলাম আপনি হয়তো বা জার্সি পরবেন, বাট আজকে একদমই বাঙালি ধাঁচে, ভীষণ সুন্দর লাগছে। পছন্দের টিম কি এখনো পর্যন্ত আছে ওয়ার্ল্ড কাপে? অবশ্যই আছে, এবং সেই জার্সিটা আমি সেটার জন্য সেভ করে রেখে দিয়েছি যে ইনশাআল্লাহ ফাইনালে সেই জার্সিটা পরবো, আর্জেন্টিনা। ফাইনালে সেই জার্সিটা পরবে, তার মানে বলাই যায় আজকের ম্যাচ নিয়ে অনেক বেশি আশাবাদী ইংল্যান্ডের বিপক্ষে। আমি কনফিডেন্ট ইনফ্যাক্ট যে না, আর্জেন্টিনা আসছে। আমি জানি না ভাইয়ের কি অ্যানালাইসিস, বাট আমার কাছে মনে হচ্ছে ফ্যান হিসেবে আমরা সে প্রত্যাশাই রাখবো। এবং আসলে আর্জেন্টিনা যেইভাবে লাস্ট দিনগুলোতে কামব্যাক করেছে সেটা আসলে আজকে ফ্রান্স পারেনি। সাবির ভাই, আপনার কাছেই যেতে চাই। ফার্স্টে যখন পেনাল্টি দিয়ে স্পেন আসলে 1-0-তে এগিয়ে থাকলো, পরবর্তীতে এসেও দেখলাম তারা আরেকটা স্কোর করলো। বাট এই জায়গাটাই কিন্তু লাস্ট 2 ম্যাচ আমরা যে ইজিপ্টের সঙ্গে সুইজারল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার খেলা দেখি, তারাও কিন্তু 2-0-তে পিছিয়ে থেকে পরবর্তীতে 3-2-এ জয়লাভ করেছে। এই কামব্যাকটা ফ্রান্সের কাছ থেকেও তো আমরা এক্সপেক্ট করতে পারতাম। মানে গতকালকে আসলে হলোটা কি তাদের? অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে ফ্রান্স যেভাবে খেলে এসেছিল, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপের রেকর্ড বলে যে সবচেয়ে দুর্দান্ত পারফরমেন্স ফ্রান্সে হয়েছে। এবং স্পেন কিন্তু ব্যাডলি শুরু করেছে, বাট স্পেন কিন্তু সম্ভাব্য চ্যাম্পিয়ন দল হিসেবে তারা কাউন্ট করেছে। আমরা কাউন্ট করেছি যারা বিশেষজ্ঞ আছে। তো ফ্রান্স আর স্পেনের ভিতরে মানে আমরা যদি পিছিয়ে 1 বছরে যাই, সেখানে ফ্রান্স কিন্তু 4 ন্যাশন কি বলে ইউরোপিয়ান ন্যাশন ফুটবলে তারা 5-4 গুলো জিতেছে। এবং গত বছর এর আগের বছর যদি আপনি ইউরোপিয়ান ফুটবলে দেখেন, সেখানে ইউএফএ ন্যাশনের আগে এই গত বছর এরপর আগের বছর হলো আপনার ইউরোপিয়ান ফুটবলে তারা 2-1 গোলে জিতেছে মানে ফ্রান্সের সাথে। তো আমার কাছে কেন মনে হয়েছিল যে আমি এত ভালো স্পেন ফুটবল খেলবে এটা আশা করিনি হিসেবে। তো আমার কাছে মনে হয়েছে তারা মাঠে ডোমিনেট করেছে, ফ্রান্সকে খেলার সুযোগই দেয়নি এবং মিডফিল্ড থেকে ডিফেন্স পর্যন্ত বল স্ট্যাচিং করা, যে কানেক্ট করা, ফ্রান্স কিন্তু বল পেয়েছে, ওরা কিন্তু চেষ্টা করেছে স্পেস ক্রিয়েট করার। আমরা যদি আমরা বল পজিশন দেখি, সেখানে যেটা এখন দেখাচ্ছে মানে স্পেনের কিন্তু বল পজিশন ছিল 51% এবং ফ্রান্সের ছিল 49%, কাছাকাছি কিন্তু ছিল। কিন্তু এরপরেও এমবাপ্পে কিন্তু গতকালকে মানে প্রেস ব্রিফিংয়ে যেটা বলল, আমাদের যে ট্যাকটিক্স ছিল আমরা প্রেসিংটাই আসলে করতে পারিনি, ওদের মিডফিল্ড এত দারুণ ছিল। ডেফিনেটলি মিডফিল্ড অবশ্যই মানে মিডফিল্ডে যারা খেলছে, তারপরে পেদ্রি, তারপরে ফারেন রুইজ, হ্যাঁ, তারপরে কি বলে ইয়ামাল, হ্যাঁ, কোকোরেলা ডিফেন্সে খেলে, গতকালকে যেটা দেখলাম তাদের হচ্ছে 4-1-2-3 তে তারা খেলেছে। 4-1-2-3 কিন্তু আপনি লেফট ব্যাক খেলে, সে কিন্তু লেফট মিডফিল্ডে খেলে, লেফট উইঙ্গার খেলে, মানে এত ভালো প্লেয়ার, মানে সব জায়গায় সে আছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে দুর্দান্ত ব্যাপার। তবে আমার কাছে মনে হয় যে টোটালটাই ডিফেন্স এত ভালো খেলেছে, ডিফেন্স মিডফিল্ড তারা এত বল কন্ট্রোল করেছে এবং মানে পুরো ম্যাচটাকে তারা আয়ত্তে নিয়ে ফেলেছে এবং প্রপার অ্যাটাক করেছে। এবং এর ভিতরে ভেরি ডেঞ্জারাস ছিল লামিন ইয়ামাল।
ভেরি ডেঞ্জারাস এবং প্রথম পেনাল্টি ছিটে পায় এরপরে তারও কিন্তু একটা গোল দেখলাম পরবর্তীতে যদিও অফসাইডের রেফারি সেটা বাতিল হ্যাঁ করেছে। হ্যাঁ যে সেইটা সে গোল করেছে ট্রেমেন্ডাস ওয়ার্ল্ড ক্লাস হ্যাঁ, গোল right. করেছে তো এতে বোঝা যায় লামিন ইয়ামাল এই ওয়ার্ল্ড কাপে উদীয়মান এবং তারকা নিঃসন্দেহে, এতে কোনো মেসির পরে আমরা হয়তো ভবিষ্যতে তারকে তারকা হিসেবে দেখতে ইন পাই ফিউচার আমরা সেটাই না দেখব। ইনফ্যাক্ট এমবাপের খেলাও আমার কাছে মনে হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি ওর যেই গতকালকে আমি যতদূর জানি আপনি ফ্রান্সের পক্ষে ছিলেন। হ্যাঁ, আমি ফ্রান্সের ওয়েল পক্ষে আপনার সঙ্গে ছিলাম। আমিও একমত, আমি নিজেও ছিলাম। দিন শেষে দুইজনেরই তো আমরা আমি মনে যদি কষ্ট। বলি আমার কাছে যেটা মনে হচ্ছে সাইকোলজিক্যালি আমার মনে হয় যে ফ্রান্স খুব ওভার কনফিডেন্ট ছিল, যেটাই ওদের কাল হয়ে দাঁড়িয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে। মানে আর এটাও ঠিক যে স্পেন মনে হচ্ছিল যে একদম আদা জল খেয়ে নেমেছে, যে না ফাইনালে তাদেরকে যেতেই হবে, এবং তাদের খেলার ওই প্রসেসটা ওরকম ছিল, টেকনিকগুলো বিষয়টা খুব কি ভালো। আচ্ছা আমি সাব্বির ভাইকেও বলবো একটু অ্যাড করতে। বিষয়টা কি ফ্রেঞ্চ ফুটবল টিমের আসলেই লেব্লদের আসলে ওভার কনফিডেন্স ছিল, নাকি অতীতের যে একটা রেকর্ড যে স্পেনের বিপক্ষে ফ্রান্সে হারার যে রেকর্ড সেইটা তাদেরকে মেন্টাল একটা প্রেশারে রেখেছে? কোনটা মনে হয়? আচ্ছা বলেন প্লিজ। আমার কাছে ওভার কনফিডেন্টই মনে হয়েছে, বিকজ ফ্রান্স আমার মনে হয় যে এখন মানে এই চারটা টিমের ভেতর আর্জেন্টিনাই আমি বলবো যে মোস্ট অফ দ্য পিপল তো আর্জেন্টিনার পক্ষে, বাট ফ্রান্সটা আমার মনে হয় যে সেকেন্ড চয়েস সবারই ছিল। Definitely, তো আমার মনে হয় যে সেই প্রেশার, সেক্ষেত্রে একটা প্রেশার থাকে, মানে মানুষের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে, যেটা প্লেয়ারদেরকে অনেকটা প্রেশারে ফেলে দেয়। আমার কাছে যেটা মনে হয়েছে এমবাপের খেলা, বিকজ ওর যেই ম্যাজিক আমরা এই Right, থ্রুআউট ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ দেখে এসেছি, কালকে সেই জিনিসটা ঠিক খুঁজে পাচ্ছিলাম ছিল না না, আসলে। একদমই। মনে হচ্ছিল যে কোথাও একটা সাইড দিয়ে মানে off একটা মনে ছন্দ হচ্ছিল। পতন মনে হচ্ছিল, তারা এরকম। বল ঠিকমতো বলই তো পাচ্ছিল না, বল পেলে না সে শট অন টার্গেট করবে বা পাস আপার করবে। কথা আমি একমত যে অ্যাজ পার পারফরমেন্স যদি বলি তাহলে ফ্রান্স যেভাবে চলে আসছে তা আমরা এটা আশা করে ব্যাপার যে স্পেনের এগেনস্টে তারা ডোমিনেট করে খেলবে, কিন্তু আমার ক্যালকুলেশন আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে ব্যাকে যে তাদের রেজাল্ট হয়েছে সেই হিসেবে স্পেনকে আমি অত ফেলে দেইনি, কারণ স্পেন ম্যাচ প্রথম থেকে স্টার্টিং তারা ভালো ছিল না, এরপর ডে বাই ডে কিন্তু তারা ডেভেলপ Improve এবং করেছে। স্পেনের এই ম্যাচে আগের ম্যাচটি কিন্তু তারা দুর্দান্ত খেলেছে, খেলে কিন্তু তারা এসছে। এবং আমার কাছে স্টার্টিং থেকে তাকে কেন মনে হচ্ছিল যে ফ্রান্সকে তারা যেমন এমবাপ্পেকে ডেম্বেলেকে এরা অলিসকে এরা বল ধরতে দিবে না। Right, মানে এই জায়গা ব্লক এবং সেটা কিন্তু তারা করেছে, এবং সেটা করেছে এবং করার কারণে কিন্তু এমবাপ্পে সেই সুযোগটা সে পায়। রাইট 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 এবং ওরা সাকসেসফুল হয়েছে। রাইট। তারা এমবাপ্পে আজকে যেটা বলল যে তাদের মিডফিল্ডে 1-to-1 খেলা উচিত ছিল, কিন্তু তারা সেটা খেলতে পারেনি। যদিও সে আসলে ওইভাবে দোষ দিচ্ছে না টিমমেটদের উপর, বাট তিনি আসলে যেটা বললেন 1-to-1 খেলে হয়তো মিডফিল্ডে তারা ভালো করতে পারতো। বাট এই জিনিসটার অভাব কি ছিল সাব্বির ভাই, না দেখেছেন? আমার কাছে মনে হয় যে মানে স্পেন এমনভাবে মিডফিল্ডটাকে দখল করে নিয়েছে, আর ডেম্বেলেকে আর অলিসকে আর যে তিনটা এমবাপ্পে এই তিনটা প্লেয়ার ডেঞ্জারাস, তাদেরকে কিন্তু তারা ব্লক করার ব্যাপারে যা করার দরকার সেই কিন্তু ব্লক ওই পুরোটাই জায়গাটা করেছে। কিন্তু তাকে মানে সুযোগ করে ইয়াং দিতে পারে প্লেয়ার, হ্যাঁ ইয়াং প্লেয়ার দিয়ে ভরপুর আসলে স্পেনের টিম, এবং সেটাই। ইয়াং এবং তারা যে দারুণ পারফরমেন্সটা করেছে, আউটস্ট্যান্ডিং। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নেই, তারপর Sure. আবার ফিরছি। দর্শক আপনারা দেখছেন ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফ, নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স কিক অফে।
ওয়েল, চলে যাচ্ছি সরাসরি দিথি আপা আপনার কাছে। আজকে আপনার পছন্দের টিমের খেলা, সেকেন্ড সেমিফাইনাল, আমাদের আর্জেন্টিনা এবং অন্যদিকে ইংল্যান্ড, মানে ইংলিশ জায়ান্ট এবং অন্যদিকে ল্যাটিন আমেরিকার সৌন্দর্য, মানে দুই ধরনের ফুটবলের সৌন্দর্য হয়তো বা আমরা উপভোগ করব, কিন্তু সব জায়গায় এখন আর আসলে ওই শৈল্পিক ফুটবলটার অভাব। এই ওয়ার্ল্ড কাপে মনে হয় সাব্বির ভাই বেশি অভাব দেখলাম। সো কি মনে হচ্ছে আপা, কোন কোন দিক থেকে এগিয়ে রাখবেন বা কতটুকু কনফিডেন্স আছে আজকে? কনফিডেন্স বলতে মানে কনফিডেন্স আছে ঠিকই, আবার ভেতরে একটা ভয়ও কাজ করছে, কারণ ইংল্যান্ডকে একেবারে তো উড়িয়ে দিলে চলবে না। ইংল্যান্ড একটা ভালো টিম, এবং আর্জেন্টিনাকে আমি মনে করি ওদেরকে খেলেই জিততে হবে, মানে এ ধরনের একটা বিষয়। এবং আমার মনে হয় যে যেই স্ট্র্যাটেজিটা কালকে স্পেন নিয়েছিল ভাই, যে এমবাপে সহ আরও যে দুইজন প্লেয়ারের কথা আপনি বললেন, যে ওদেরকে ব্লক করে খেলার একটা টেন্ডেন্সি, আমার মনে হয় ইংল্যান্ডেরও এই টেন্ডেন্সিটা থাকবে। আমার কেন জানি মনে হচ্ছে যে মেসি এবং আরও যারা রয়েছে যে মিডফিল্ডে খেলে, এখন মেসির ম্যাজিকটা আমরা দেখার অপেক্ষায় আছি। এখন তারপরেও বলতে পারছি না, যে আসলে প্রেডিকশন করা যাচ্ছে না যে আসলে কি হবে, তবে ডেফিনেটলি আশাবাদী তো অবশ্যই আর্জেন্টিনাকে নিয়েই। এখন দেখা যাক কি বাকিটা আসলে হয়। ওয়েল, সাবির ভাই আপনার কাছে ফিরেই, ইংল্যান্ডের এই টিমটা অনেক বেশি পরিণত। ইংল্যান্ডকে তো আমরা সবসময় বিবিসি বা ব্রিটিশ মিডিয়া যেটা করে প্রতিবারই বলে তারা ট্রফি নিয়ে যাচ্ছে, কিন্তু ফাইনালি সেটা হয় না। কিন্তু এই বছর তারা অনেক দূর এগিয়েছে জুড বেলিংহাম বা হ্যারি কেনের যৌথ এফোর্টে। মানে এই দুইজন মানুষের নামই বলবো, কারণ প্রতিটা ম্যাচে ধারাবাহিক তাদের পারফরমেন্স ছিল, দারুণ করেছেন, মানে ত্রাতা হিসেবে সবগুলো ম্যাচে তুলে এনেছেন। এবং মজার বিষয় হচ্ছে মেসির এই প্রথম ইংল্যান্ডের এই টিমটার বা ইংল্যান্ডের বিপক্ষে খেলা, কারণ 21 বছর আগে সম্ভবত রেড কার্ড পাওয়ার কারণে একটা ম্যাচ মিস হয়েছিল, পরবর্তীতে তো আর দেখাই হয়নি। সো হেড টু হেড আপনি কাদেরকে কোন দিক দিয়ে এগিয়ে রাখবেন? আমি বলতে পারি, দেখেন মানে ইংল্যান্ড দর্শকরা বলে আসছে কামিং হোম, কামিং হোম, It's coming হ্যাঁ, home. ইটস কামিং হোম। তার মানে তারা ফুটবলটা তারা স্টার্ট করেছে, ফুটবলের কাপটা তারা আবার নিতে চায় Right. 66 পরে। তো সেইভাবে আমি বলবো যে ইংল্যান্ড কিন্তু তাদের পারফরমেন্স দিয়েই ফাইনালে এসছে। এবং আপনি বিগত দিনে যদি ইংল্যান্ড আর্জেন্টিনার ইয়েটা দেখেন, মানে হেড টু হেড দেখেন, 86-এ ওয়ার্ল্ড কাপে ম্যাজিক দেখে সেই ম্যারাডোনা hand কিন্তু of God, ইংল্যান্ড কিন্তু মানে ইয়ে করে ফেলেছে, হারিয়ে দিয়েছে। এবং আমি দেখছি যে সেইটাই পুনরুদ্ধার হয় কিনা, যে ম্যারাডোনা যেটা করেছে মেসির ঘাড়েই দায়িত্বটা পড়ে যাচ্ছে। এবং একটা মজার বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই ম্যাচে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ফিফাতে তারা আসলে অ্যাপ্লিকেশন করেছে বা অ্যাপ্লাই করেছে, তারা অ্যাওয়ে কিট পড়তে চায়। কারণ সেই যে সাবির ভাই যেটা বললেন, হ্যান্ড অফ গড যখন হয়েছিল 86-এ, সেই ম্যাচে আর্জেন্টিনার ফুটবল টিম তাদের অ্যাওয়ে কিট পরে নেমেছিল, মানে অ্যাওয়ে জার্সি যেটা সেটা পরে নেমেছিল। সো আজকে হয়তো বা এমন কিছু থাকবে, মানে মেইন হোম জার্সির পরিবর্তে তারা অ্যাওয়ে জার্সি হয়তো বা পরবে, হয়তো পুরনো ইতিহাস তারা আবারও ব্যাক করতে চায়। তবে আমার কাছে যেটা মনে হয় যে লাস্ট যে আমরা খেলাটা দেখেছিলাম আর্জেন্টিনা এবং ইজিপ্টের সাথে, সেই খেলাটা নিয়ে তো বেশ কন্ট্রোভার্সি আসলে হয়েছে। তা আমার মনে হয় সেটাকে ওভারকাম করার জন্য আর্জেন্টিনা আমার মনে হয় যে কশাস থাকবে। আমার কেন জানি মনে হচ্ছে যে আজকে ওদের একটা ভালো খেলা হয়তো আমরা উপভোগ করতে পারবো, কারণ এই ধরনের কন্ট্রোভার্সির যেন আর শিকার না হয়, এই জিনিসটা তো নিশ্চয়ই তাদের মাথায় থাকবে। একদম একদম। এইটাই। আর বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয় যে ওয়ার্ল্ড কাপ মানে যেটা হচ্ছে, ফুটবল ম্যাচ তো সবাই আমরা দেখছি, তবে এই যে একটা ফেস্টিভ মুড কাজ করে না এখানে, একটা মনে হয় যে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। এই জিনিসটা আমি যেমন কিছুদিন আগে ইউএসএ-তে ছিলাম, এবার তো ইউএসএ, কানাডা, মেক্সিকো মিলিয়ে খেলাগুলো হচ্ছে স্টেডিয়ামগুলোতে, বাট ওইখানকার উন্মাদনা এখানকার উন্মাদনার মধ্যে আমি বলবো যে আকাশ পাতাল একটা তফাৎ। ওরা যে খুব একটা এক্সাইটেড এই ফুটবল ম্যাচটা নিয়ে ওরকম আমি দেখিনি, বাট বাংলাদেশে যে উত্তেজনাটা দেখা যায়, এবং সবসময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় স্ক্রিনিংয়ের ব্যবস্থা করছে, রেস্টুরেন্টগুলোতে, ক্যাফেগুলোতে সবাই গিয়ে দেখছে, এমনকি রাস্তাঘাটেও স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। তো এটা একটা অন্যরকম পরিবেশ। আর আজকের খেলাটা তো মানে আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই হয়তো আজকে টেলিভিশন সেটের সামনে থাকবে। আমরা মানে আছেই আর মাত্র 3টা ম্যাচ, সেমিফাইনালের সেকেন্ড, থার্ড প্লেস এবং পরবর্তীতে ফাইনাল। ওয়েল, সাবির ভাই আপনার কাছে ফিরতে চাই। আপা যে জিনিসটা বললো যে এই যে কন্ট্রোভার্সিয়াল বিভিন্ন বিষয়, এমবাপ্পেকে নিয়ে আমরা দেখেছি সব প্লেয়ারের প্রতি যে এই যে মিডিয়ার একটা কন্ট্রোভার্সিয়াল ট্যাগ জুড়ে দেয়া, এই জিনিসগুলো আসলে মাঠে নামার পর, আপনি নিজেও একজন প্লেয়ার ছিলেন, কতটুকু মেন্টালি প্রেশার দেয় বা খেলোয়াড়রা কি চাপমুক্ত থেকে খেলতে পারে কিনা? ডেফিনেটলি খেলোয়াড়রা যখন অ্যাকচুয়ালি রিয়েল, আমি আমার ব্যাপারে বলি যে রিয়েল যে ফুটবলার যারা হয়
যারা মাঠে যখন ফুটবল খেলে, যেমন মেসি টোটালি ফুটবল ম্যাচে গেমের ভিতরে থাকে, ও ম্যাচ থেকে আউট হয় না কোনো সময়, সে উইথ বলে থাকুক আর উইদাউট বলে থাকুক, সে কিন্তু ইনফরমেশনগুলি বিভিন্ন প্লেয়ারকে পৌঁছায় দেয়, কানে বলে বা তার ইনফরমেশন পৌঁছায় দেয়। তা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ডেফিনেটলি মানে ইয়ে করে যে আপনার মানে ম্যাচ টেম্পারমেন্ট ভেরি একটি ইম্পর্টেন্ট, কুল থাকা, হ্যাঁ, এবং কুল থাকা। আমার কাছে মনে হয় এই ম্যাচের আমি বলবো দুই দিক। একটা ইংল্যান্ড হলো ওরা পেস ফুটবল খেলে, ফাস্ট ফুটবল খেলে, আর আর্জেন্টিনা কিন্তু তারা ধরে একটু স্লো ফুটবল খেলে। তারা কিন্তু কি করে, অ্যাটাক করে, ফাস্ট করে, তারা কিন্তু ম্যাচটাকে স্লো করে, তারা বুঝে পরিস্থিতি বুঝে কিন্তু অ্যাটাক করে, দেখবেন পাস করে। এবং দেখবেন এর আগে আর্জেন্টিনা যে খেলা খেলেছে, একটা গোল করেছে, এরপর অনেকক্ষণ গ্যাপ রেখেছে, যে তারা গোলে মানে ওইভাবে প্রেস করে না, এবং তারা একটা গোল করার পরে লাস্ট মোমেন্টে যে তারা 3টা গোল করেছে, মানে 2টা গোল করেছে, যে প্রেশার দিয়েছে। ওরা কিন্তু ম্যাচ রিড করে, হ্যাঁ। তো ওদের শক্তি মানে যতটুকু আছে সেটা চিন্তা করে, কখন এটাকে ইউটিলাইজ করবে, কখন এটা ধরে রাখবে। এটা টোটাল টেকনোলজিটা কোচের ইনস্ট্রাকশন প্লাস মেসি ইন দ্য ফিল্ড, সে কিন্তু ইনস্ট্রাকশন দেয়। সে দেখবেন মেসি অনেক সময় আউট অফ গেম হয়ে যায়, হয়ে যায়, সে কী করে অন্য প্লেয়ার দিকে খেলায়, সে স্পেস তাকে মার্ক করার জন্য সে কিন্তু অন্য প্লেয়ারকে খেলার স্পেস দিয়ে দেয়, তো অন্য প্লেয়াররা খেলে। তখন আবার দেখা যায় যে যখন অন্য প্লেয়ার খেলছে, তখন এর ভিতরে সে কিন্তু স্পেস ক্রিয়েট করে, এবং তাকে বল দেওয়ার জন্য, তখন এই গোলগুলি গোল করে। এইটা আর্জেন্টিনার মানে প্রতিটা ম্যাচে আমি দেখলাম তারা এই স্ট্র্যাটেজিটা ফলো করে, এবং এটা কিন্তু কাজে আসছে। যদিও আমরা বলছি যে তারা ভালো খেলছে না, ইয়েস ট্রু, ভালো হয়তো বা খেলছে না, কিন্তু আমার মনে হয় প্রথম দিকে তারা পুরোটা রিড করে, যেটা মরক্কোর একটা ম্যাচে আমরা দেখেছিলাম। পুরো ম্যাচ মানে প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ আমরা সবাই ভাবছিলাম তারা হয়তো বা খারাপ খেলছে, বাট পুরো মাঠের নিয়ন্ত্রণটা নিয়ে পরবর্তীতে কিন্তু তারা স্কোর করে এবং জিতে যায়। দ্বিতীয় আপনার কাছে জানতে চাই, গত ম্যাচে মানে আজকে রাতের ম্যাচে তো আপনি ফ্রান্সের সাপোর্ট করছিলেন, খুবই স্ট্রং একটা টিম, যদি জিতে যেত আপনার পছন্দের টিম আর্জেন্টিনা, তো ফ্রান্সের বিপক্ষে তখন ফাইনালে তাদের দেখা হতো বা লড়তে হতো, সো তখন আরো বেশি টেনশনের বিষয় ছিল না? টেনশনের বিষয়, ফ্রান্স আমার কখনোই ফার্স্ট চয়েস ছিল না। আসলে সত্যি কথা বলতে কি, আমি যদি বিগিনিং থেকে বলি, আমার ফার্স্ট চয়েস তো ডেফিনেটলি আর্জেন্টিনা, সেকেন্ড চয়েস কিন্তু আমার পর্তুগাল ছিল। তো পর্তুগাল যখন চলে গেল, তখন আমি ফ্রান্সকে সাপোর্ট করি। সো ফ্রান্স ওয়াজ অলওয়েজ মাই থার্ড চয়েস। সো ফাইনালি যদি ফ্রান্স এন্ড আর্জেন্টিনা খেলতো, তো ডেফিনেটলি আর্জেন্টিনাকে আমি সাপোর্ট করতাম, এবং সেটা দিয়ে স্পেন ওয়াজ নেভার ইন মাই লিস্ট আর কি। তো এই কারণে আমি ফ্রান্সকে সাপোর্ট করছিলাম। বাট স্পেনের খেলা আসলে কতটা বিধ্বংসী আমরা সবসময় জানি, যদিও লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ জুড়ে তারা আসলে ওইভাবে দেখাতে পারেনি, বাট ফাইনালি তারা শিরোপার অনেক কাছাকাছি, আর মাত্র একটা ম্যাচ বাকি। সো কি মনে হয় সাবির ভাই, আজকে তো আর্জেন্টিনার খেলা ইংল্যান্ডের সাথে, যেই টিমই বিজয় হোক বা জয়লাভ করুক, স্পেনের মুখোমুখি হবে। এই স্পেন টিমটাকে আমরা দেখছি একদমই ইয়াং জেনারেশনের একটা টিম, মানে ফাইনালে কাদের চান্সেস বেশি থাকবে বলে মনে হয়? আমি বলবো যে এই দুইটা টিমে যে আজকে খেলা আছে, এই দুইটা টিমে খেলার ব্যাপারে দুইটা টিমই শক্ত দল। এবং ইংল্যান্ড এইবার কিন্তু অনেক ভালো দল, অনেক ভালো, হ্যাঁ, এবং প্রতি বছরই তারা হট ফেভারিট টিম আছে। তাদের ব্যাড লাক, কেন ওয়ার্ল্ড কাপ থেকে তারা কীভাবে চলে যায়, হ্যাঁ, কোয়ার্টার ফাইনালে বা সেমিফাইনালে হেরে যায়। তো একটা জিনিস হলো যে এই ম্যাচটা খুব টাইট ম্যাচ হবে, মেসির জন্য ভেরি ইম্পর্টেন্ট তার ফাইনাল। যেমন আপনি ওইভাবে দেখেন, চিন্তা করেন যে 86-এ ম্যারাডোনা চ্যাম্পিয়ন হয়েছে, 86-এ, এবং 90 ওয়ার্ল্ড কাপে তার ফাইনালে গিয়েছে। তো মেসি 22-তে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই বছর ফাইনাল ম্যারাডোনার সাথে মেসির একটা মিল থাকে, হ্যাঁ, যে চ্যাম্পিয়ন হোক বা পরের ব্যাপার, ওটা পরের স্টেজে বলতেছে। তো এইটা ফাইনালে যাওয়ার জন্য ইতিহাস তো একটু অন্য কথাও বলছে, যেমন ধরেন আর্জেন্টিনা ইংল্যান্ডের এ পর্যন্ত 14 বার মুখোমুখি দেখা হয়েছিল, এবং 6 বারই ইংল্যান্ড জিতেছে, 3 বার মাত্র জিতেছে আর্জেন্টিনা। তো ম্যাচ রেকর্ড ঠিক আছে, ওটা ঠিক আছে। এখন ওয়ার্ল্ড কাপ মাঝে মধ্যে ডিফারেন্ট হয়ে যায়, যেমন ম্যারাডোনা ডিফারেন্ট করে দিয়েছে। তবে আজকে ডেফিনেটলি আর্জেন্টিনার উপর অনেক চাপ থাকবে। ইংল্যান্ড কিন্তু সুপার টিম, এবং তারা মানে কি বলবো, বেলিংহাম যে ফুটবল খেলছে, সে চিন্তা করা যায়। তবে আমার কাছে মনে হয় যে এই দুইটা দলের ভিতর যেই আসুক, ফাইনালে স্পেনের সাথে কিন্তু অনেক টাফ, এটা বলা মুশকিল। আজকে প্রমাণ করে দিয়েছে স্পেন যে তারা মানে সম্ভাব্য চ্যাম্পিয়ন, এবং ফ্রান্সের মতন
মানে প্রথম থেকে ফ্রান্স যে ডোমিনেট করে খেলে আসছে টপ লেভেলে, মানে র্যাঙ্কিং চিন্তা করেন যে বেস্ট র্যাঙ্কিং এ আমরা তারা প্রশ্ন কিন্তু করছিলাম যে এই ফ্রান্সকে আটকাবে কে, এই ফাইনালি ফ্রান্স আমরা দেখলাম আটকাবে চির প্রতিদ্বন্দ্বী এবং স্পেনই তার আটকে দিল। অ্যাজ পার পারফরমেন্সে বলছে যে ফ্রান্স চ্যাম্পিয়ন কাপ নিতে পারে সম্ভব, কিন্তু ফ্রান্স যেভাবে হেরে গেল কালকে, স্পেনের যে শক্তিশালী টিমটা দেখেছি কালকে প্রমাণ করেছে যে তবে আসলে এটা ফাইনালে কিন্তু অ্যাকচুয়ালি টাফ বল অনেক কে It's জিতবে। going to তবে be আজকের very ম্যাচে difficult আজকের for ম্যাচে যদি আমি একটু জিজ্ঞেস করি সাব্বির ভাই, যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে আপনি মানে স্ট্যাটিস্টিক্যালি কাকে এগিয়ে রাখবেন? দুটো টিমই স্ট্রং, ডেফিনেটলি আমি বলবো এগিয়ে রাখার বিষয়টা হলো যে দুইটা ধরনের। আমি যদি অ্যাজ এ প্লেয়ার বলি তাহলে সেই অ্যাজ পার আর্জেন্টিনার যে পারফরমেন্স দেখি আর Definitely Messi. ইংল্যান্ডের পারফরমেন্স দেখি, তো সেই অনুযায়ী মেসি যদি এক্সট্রা অর্ডিনারি ফুটবল খেলে তো মেসি মানে আর্জেন্টিনা যাওয়ার সুযোগটা রয়েছে। আদারওয়াইজ টিম অনুযায়ী ইংল্যান্ডের টিম অনুযায়ী ইংল্যান্ড ইংল্যান্ড যাবে। এটা আমি মানে অকপটে স্বীকার করতে পারি যে টিম অনুযায়ী অবশ্যই ইংল্যান্ড। ইংল্যান্ডের চান্সেস। বাট যদি প্লেয়ার ওয়াইজ দেখি, যেমন পর্তুগালের ক্ষেত্রে আমরা প্লেয়ার ওয়াইজ দেখলে রোনালদো, Right. এমবাপে ফ্রান্সের ক্ষেত্রে, তবে আর্জেন্টিনার ক্ষেত্রে মেসি ডেফিনেটলি। বাট টিম ওয়াইজ যদি আমরা দেখি ইংল্যান্ডের তবে চান্সেসটা একটু আর্জেন্টিনা রয়েছে। আপনি ফেলে দিতে হবে না, আলভারেজ আছে, ম্যাকঅ্যালিস্টার আছে, তারা এরা যদি কিন্তু- ভালো এরা করতে কিন্তু পারে সব তাহলে করে, তারা ভালো result একটা চলে ফুটবল আসে। হতে বা দেখবে। ওয়েল দেখার বিষয়টাতে খেলা হবে, এক্স্যাক্টলি, দেখার শুধু বিষয় কি একা আসলে মেসির উপর প্রেসার দিয়ে আসলে লাভ নেই। ইটস আ টিম ওয়ার্ক, সো Teamwork, প্রত্যেককেই ভালো সো লেটস খেলতে হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কে আসলে জয়লাভ করে। সাব্বির Right. ভাই থ্যাংক ইউ সো মাচ, দ্বিতীয়বার থ্যাংক ইউ Thank সো you, মাচ। thank you. দর্শক আজকের মতো শেষ করছি ঢাকা ব্যাংক পিএলসির প্রেজেন্স কিক অফ। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে চ্যানেল আইয়ের পর্দায়। যে কোনো খেলা দেখতে চোখ রাখুন আই স্ক্রিনে।